নমস্কার, শুরু করছি বাংলা বাজারের মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের বিষয় প্রতিবাদের রাজনীতি, সুপ্রিম কোর্টের রায় আর দুর্গাপুজো। আমাদের রাজনৈতিক প্রতিবাদ নতুন কিছু নয়, খুব স্বাভাবিক। দাঁত হাজা, চুলকানি, সর্দির মতন একটা ব্যাপার। মানুষের গা সওয়া হয়ে গেছে, নতুনত্ব নেই, স্থিরতাও নেই। কখন যে কে কার সাথে ফুলে ফুলে ঢলে ঢলে পড়বেন তা বোঝার আগেই ঘটনা ঘটে যাবে। কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, স্লোগান দেওয়ার দেওয়াল থেকে মোছার আগেই হাত আর কাস্তেতে কি একটা গলাগলি হয়ে গেল। পদ্ম আর ঘাসফুলেই কি কম দোস্তি ছিল? তা এখন জাতি দুশ্মনী হয়ে দাঁড়িয়েছে। ভাবা যায় শিবসেনার উদ্ধব ঠাকরে আর কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক একই মঞ্চে। যে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে শরদ পাওয়ারের নতুন দলের শুরুয়াত, তা হঠাৎই এক ভরসা করার মতন জোট হয়ে গেছে। সবার অলক্ষ্যে নয়, প্রকাশ্যেই। কাজেই রাজনৈতিক প্রতিবাদ বা রাজনীতির প্রতিবাদে খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো মানেই নেই, ওটা চলতে থাকে। আজকের উপজীব্য হলো প্রতিবাদের রাজনীতি। একটা খুন হবে, ধর্ষণ হবে, বেশ তো, একটা নয় অনেক খুন হবে, ধর্ষণ হবে, এবং বিরোধী রাজনীতির লোকজন, বিরোধী দলের নেতারা শাসকের পদত্যাগ চাইবে। তো চাইবে না তো কি রামধুন গাইবে? ধর্ষণ, খুন, ট্রেন, বাস অ্যাক্সিডেন্ট, অন্য দুর্ঘটনাতে মৃত্যুর পরেই বিরোধী দলনেতা শাসক দলের কাছে জবাব চাইবে। এ থাকলে ওর কাছে, ও থাকলে এর কাছে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইবে, এটাই তো দস্তুর। কিন্তু কখনো কখনো বিষয়টাকে অন্যভাবেও রাখা হয়, অন্য মোড়কে, অন্য পোশাকে, অন্য আঙ্গিকে। সেইখানেই থাকে এই দ্বিতীয় বিষয়টা, প্রতিবাদের রাজনীতি। তো রাজনীতির প্রতিবাদ নতুন কিছু না, কিন্তু প্রতিবাদের রাজনীতিটা একটু একটু আলোচনা করার বিষয়। নাহলে দেখুন না, গান্ধীজির লবণ আইন ভঙ্গ করো বা সুভাষ বোসের অক্টোবর মনুমেন্ট অভিযান, আসলে তো স্বাধীনতার লড়াই, মানে চাইছিলেন তো স্বাধীনতা, তারা তো গোপন করেননি সেটা। কেবল নুনের দাম কমানো বা নুন তৈরি করার জন্য তো গান্ধীজি হাঁটছিলেন না, ডান্ডি চলো নুন তৈরি করব না। আসল লক্ষ্য ছিল স্বাধীনতা, এবং সেটা গোপন করেননি। বা চলো অক্টোবর মনুমেন্ট বলে হাঁটা দিয়েছিলেন সুভাষ বসু, সে তো ওই মনুমেন্টে ঘুরতে যাওয়ার জন্য নয়। আসল ডিমান্ডটা ছিল ফ্রিডম, স্বাধীনতা। সেখানে রাজনীতিই ছিল, এবং তারা তা লুকানোর চেষ্টা করেননি। আগস্ট ল্যান্ড মেজর বলে এক ভদ্রলোক হিটলারের জার্মানিতে এক বিরাট জনসভাতে যখন সবাই উঠে হাত তুলে হেইল হিটলার বলে স্যালুট দিচ্ছিল, তখন ইনি চুপ করে বসেছিলেন, ওঠেননি। একলা এক বিরাট স্টেডিয়ামে প্রতিবাদী। স্বাধীনতার পরে নেতাদের পিঠে ভাগের মতন দেশ ভাগ করে স্বাধীনতা আসার পরে সেই 15ই আগস্ট গান্ধীজি একলা বসে চরকা কাটছিলেন। সেদিন মৌনব্রত রেখেছিলেন, যাননি কোথাও। সেটা ছিল তার প্রতিবাদ। এরকম একলা প্রতিবাদের বহু ছবি আমরা দেখেছি। প্রতিবাদের রাজনীতি এখানেও ছিল। এ প্রতিবাদ সোচ্চার নয়, কিন্তু যথেষ্ট শক্তিশালী। আরব বসন্তে একজন ডাক দিল হঠাৎ এই সোশ্যাল মিডিয়ায়, এসো হে তোমরা চৌরাস্তার মোড়ে, আমি যাচ্ছি প্রতিবাদে। ব্যাস, মানুষের ঢল নেমেছিল, সরকার উৎখাত হয়েছিল। আর কিছুদিন পরেই এক চরম মৌলবাদীদের দখলে চলে গেল মিশর। এটাও আর এক প্রতিবাদের রাজনীতি, অর্থাৎ প্রতিবাদ এবং প্রতিবাদের পেছনের রাজনীতি। আমাদের পাশের দেশে যা হয়েছে বাংলাদেশ, আরও কিছুদিন পরে হয়তো ছবিটা পরিষ্কার হবে যে এই প্রতিবাদের পেছনে কোন রাজনীতি কাজ করেছে। আমাদের গোলমেলে ঠেকছে। ওনারা বলছেন না সব ঠিক আছে, অনেকে বলছেন না সব ঠিক আছে। ঠিক আছে, দেখা যাক, আরও কিছুদিন পরে ছবিটা আস্তে আস্তে পরিষ্কার হবে। সবে মাত্র দাবি উঠেছে ওই জাতীয় সঙ্গীতটা রবি ঠাকুরের বলে সেটাকে পাল্টে দাও। সবে মাত্র এই দাবি উঠেছে, আরও কত দাবি উঠবে সেগুলো আমরা দেখব। দাবি উঠেছে উদিচি বা ছায়ানট বাতিল করে দেবার, দাবি উঠেছে বাউল ইত্যাদি বাজে ব্যাপার সেগুলোকে বাতিল করে দেবার। কিন্তু দেখা যাক সেটা কি হয়। এও এক প্রতিবাদ, এবং প্রতিবাদের একটা রাজনীতি আছে এখানেও, সরাসরি নয়, পেছনে লুকিয়ে থাকে। আমাদের এখানেও যা হচ্ছে তাকে প্রতিবাদের রাজনীতি বললে ভুল হবে না। আর একটা ধার থেকে না, বিভিন্ন দিক থেকেই এক প্রতিবাদের রাজনীতি চলছে। আসুন সেটা নিয়ে দুটো কথা বলা যাক। প্রথমে বলা যাক ওই বক্তব্য নিয়ে যে না না আমরা রাজনীতিতে নেই, আমরা অরাজনৈতিক।
ধর্ষণ খুন হয়েছে, দেশের সর্বোচ্চ আদালত নিজের থেকেই তা হাতে নিয়েছেন, সিবিআই এর তদন্তের দেখরেখ করছেন, সিবিআই তদন্তের দেখরেখ করছেন সুপ্রিম কোর্ট, সিবিআই তদন্ত করছে আর আপনি কলকাতার রাস্তা দখল করে বসে আছেন, কিন্তু এটা নাকি অরাজনৈতিক। কি চাইছেন রাস্তায় বসে? তদন্তের কোন কাজে লাগবে আপনার অবস্থান? রাজ্য সরকার এই ধর্ষণ আর হত্যায় মূল দোষী, মূল ষড়যন্ত্রী, তদন্ত করছে তো সিবিআই, তদন্ত হচ্ছে না সেটা দেখার জন্যই তো আছে সুপ্রিম কোর্ট। আপনি রাস্তায় বসে চাইছেনটা কি? বিচার? বিচার কি কাঁঠাল না আম পেড়ে নিলেই হবে? একটা যুক্তি হলো রাজ্য সরকার সব প্রমাণ ইত্যাদি লোপাট করে দিচ্ছে, তাহলে রাত দখল করে না থেকে নবান্ন দখলের ডাক দিন। যদি আপনি এতটাই শিওর বা আপনারা এতটাই শিওর হন যে রাজ্য সরকার সমস্ত প্রমাণ লোপাট করে দিয়ে ওই মহিলাকে ধর্ষণ আর খুনের সঙ্গে জড়িত এই তৃণমূল দল, তো ভালো, তো দখলের ডাক দিন নবান্ন। বিচার চাই বিচার চাই বলে প্রতিবাদের রাজনীতিটা মাঠে বসে রাত্রিবেলায় না করে, ধুনি না জ্বালিয়ে পদত্যাগের ডাক দিন, পরিষ্কার বলুন পদত্যাগ চাই। শুভেন্দু অধিকারী রাজনৈতিক দল করেন, উনি বলেছেন পদত্যাগ করুন, কিন্তু এই অরাজনৈতিক খ্যামটা নাচের যাচ্ছে তাই ব্যাপারটা হলো আমরা গা বাঁচিয়ে প্রতিবাদের রাজনীতিটা করব। কারা সঙ্গে? এক তৃণমূলের রাজ্যসভার সাংসদ। আরে পদত্যাগ করুন, ইমিডিয়েট পদত্যাগ করুন। সুখেন্দু শেখরের কথা বলছি। তারপরে বিবেকের ভূমিকায় নামুন, আমরা হাততালি দেব, আমরা সঙ্গে আছি। আজ বাস্তিল দুর্গ, কাল আর্টিকেল 21 এসব বলে আপনার জাহাজ ভরা বিদ্যে জাহির না করে আগে নিজের নৈতিক জায়গাটাকে ঠিক করে নিন। আগস্ট 2021, 4 আগস্ট জওহর সরকার তৃণমূলের রাজ্যসভার সদস্য হলেন। আরে তিনি জানতেন তৃণমূল দল দেবশিশুতে ভরা, চুঙ্কুমুঙ্কু, কোনো দুর্নীতি ইত্যাদি কিছুই জানতেন না। পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হচ্ছেন কবে? জুলাই 23, 2022। উনি তখন বোধহয় কানে তুলো আর চোখে কুলো দিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন। তারও অনেক পরে 17 ফেব্রুয়ারি, এই তো গেল কিছুদিন আগে, 2024 গ্রেপ্তার হলেন জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ্যমন্ত্রী, প্রচুর টাকার দায়, এবং ঘাপলা পরিষ্কার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে উনি তখনও কি গাবো আমি, কি শোনাবো আজি অনন্ত ধামে বলে শুনছেন। বকটুই, কেষ্ট মোড়লের গ্রেপ্তার, বালু চুরি, গরু চুরি, আমাদের জহরবাবু কিচ্ছু জানেন না। কমেডিয়ান জহর রায়ও এত হাসির কথা বলেননি। কিন্তু এখন যেই রাস্তায় দেখেছেন কিছু মানুষ মানববন্ধন, এবং যেহেতু সবকটাই ওনার বেরাদরির লোকজন, প্রেসিডেন্সি, যাদবপুর, ব্যাস ঝটকা উনি পদত্যাগ করলেন। এই কদিন আগে তৃণমূলের স্টার প্রচারকদের তালিকাতে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ভাবা যায়? তখন উনি জানতেন তৃণমূল মানে কপিলা গাভী, পূর্ণ গাভী। আজ প্রতিবাদে ফেটে পড়েছে। সেই তারাই যারা এই মাননীয়ার কোলে কাঁকালে বেড়ে উঠেছেন এই সময়ে। এইটা হচ্ছে এক প্রতিবাদের রাজনীতি। ওরে বাবা, মিডিয়া কই, তার নাম কই, যিনি কদিন আগে চাকরি খুইয়েছেন মহিলাদের সঙ্গে ফষ্টি নষ্টি করার অভিযোগে। তিনি তো বাজারের কাগজের খুব অনামী কেউ নয়, শীর্ষে বসে থাকা একজন। সে কাগজ অরিন্দম শীলের কেচ্ছা বার করবে, নিজেদের কেচ্ছা নিয়ে টু শব্দটি নয়। ঘন্টার পর ঘন্টা বকওয়াস করে যাওয়া, সাংবাদিকের মাথার টুপিতে ধর্ষণ, অন্যায়ভাবে মহিলাদের ব্যবহার করা, সব আছে। আচ্ছা বলুন তো, এই নারকীয় ঘটনার সাক্ষ্য প্রমাণ লোপাট করে দিচ্ছে, তার প্রতিবাদ হবে না? কি প্রশ্ন! নিজের সাক্ষ্য প্রমাণ লোপে যাদের সাহায্য পেয়েছেন সেই তাদেরকেই প্রশ্ন করছেন। আজব এই প্রতিবাদের রাজনীতি। এই প্রতিবাদের রাজনীতি কত সিলেক্টিভ। পরিচালক বক্তৃতায় বলছেন এত জাতীয় পতাকা প্রতিবাদের মিছিলে আর আগে কখনো ছিল না। তাই নাকি? আসলে উনি সেই সময় অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন। সিএ, এনআরসির বিরুদ্ধে সারা দেশ, এই কলকাতাতেও রাস্তাতে ছিল এক হাতে জাতীয় পতাকা, অন্য হাতে সংবিধান। মানুষ হেঁটেছে রাজপথ, সারা দেশ জুড়ে মানুষ হেঁটেছে। সেই সময় উনি রাস্তায় ছিলেন না। স্যার, রাস্তায় থাকলে জাতীয় পুরস্কার জোটে না। আজ হঠাৎ শহরের এই প্রতিবাদী চেহারা দেখে নিজের প্রতিবাদী শটটাকে ঝালিয়ে নিতে চান, ভালো, কিন্তু সেই দম আছে তো, এই লড়াইটা চুকিতকিত নয়। আর রাজনৈতিক পালাবদল অন্য ধারেও হতে পারে। এগুলো হচ্ছে প্রতিবাদের রাজনীতি, ঘোমটার আড়ালে খ্যামটা নাচার এক নির্লজ্জ নিদর্শন।
সম্ভবত সময় এসেছে এই ভণ্ডামিটাকে ভাঙা। আরে কুণাল ঘোষকে বোঝা যায়, শুভেন্দু অধিকারীকে বোঝা যায় রাজনৈতিক দলের এই লোকজনদের, কিন্তু এই ভণ্ডামির বিরুদ্ধে কিছু কথা বলার সময় এসেছে। সবার সাহস থাকতেই হবে। সেই আগস্ট ল্যান্ড মেজর বা গান্ধীর মতো, ম্যান্ডেলার মতো, মার্টিন লুথার কিং এর মতো হয় নাকি? তাহলে চুপ করে বসে থাকুন, ভণ্ডামি বন্ধ করুন প্লিজ। একটা রাজনৈতিক জায়গা থেকেই রাজনৈতিক আন্দোলন হোক। যদি মমতার পদত্যাগই চাইতে হয় তাহলে বিচার চাই বলে খামোকা হে দিয়ে রাস্তায় না নেমে সেই দাবি নিয়ে, সেই ধক নিয়ে নবান্ন যান, পদত্যাগ চান। আর সেটা না থাকলে ঘরে বসে কবিতা লিখুন, শিল্প করুন, কে মানা করেছে? আবার উল্টো দিকেও কি সেয়ানা কম? বার তিনেক বউ পেটানোর অভিযোগে হাজতবাসের পরেও তিনি প্রতিবাদী। কিন্তু তৃণমূল ঘেঁষা মঞ্চের আগে নো ভোট টু থেকে সামিরুল, তন্ময়ের ল্যাটারাল এন্ট্রি হয়েছে। আরও অনেকের সেই ল্যাটারাল এন্ট্রি নেবার ইচ্ছে ঘুড়ির মাঞ্জা মেরে তেনারাও মাঠে। এবং এরই মধ্যে এলো সুপ্রিম কোর্টে আজকের নির্দেশ। অনেকের ধারণা ছিল আজ সুপ্রিম কোর্টে তিলোত্তমা ধর্ষণ আর হত্যা মামলার শুনানি হবে। আদতে এটা ছিল সিবিআই তদন্তের অগ্রগতি জানানোর দিন। এর আগের ভিডিওতে আমি খুব পরিষ্কার বলেছিলাম যে কিচ্ছু হবে না, হবার কথা নয়, কারণ ওখানে বিচারটাই হচ্ছে না। বিচার তো হবে শিয়ালদা কোর্টে। সেখানে আগে বিচার হোক, তদন্তের সমস্ত জিনিস যাক, প্রমাণ যাক, তারপরে চার্জশিট হোক, চার্জশিটের পরে সওয়াল জবাব হবে, তারপরে তো জেরা হবে, তারপরে তো একটা বিচার হবে। এবং সেখানেও বিচার শেষ হবে না, সেখান থেকে হাইকোর্ট যাবে, হাইকোর্ট থেকে আরও ওপরে যাবে। এবার সে পক্ষে আমাদের মানে সুপ্রিম কোর্টে আমাদের বিকাশ ভট্টাচার্য ছিলেন ফিরোজ এডুলজি, ছিলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। এনারা ছিলেন রাজ্য সরকার বা কলকাতা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন পক্ষের হয়ে, কেউ ডাক্তার, কেউ বাড়ির লোকেদের। স্বাভাবিকভাবেই রাজ্য সরকার তো মামলাতে কাউকে দাঁড় করাবে। এরম তো হয় না যে একটা মামলা চলছে, মামলায় রাজ্য সরকার কাউকে দাঁড় করায়, তোরা যা খুশি করগে যায়, এরম হয় নাকি গো? এবং আচ্ছা ঠিক আছে, ওই দিল্লি উকিলের বাইরে, দিল্লি কোর্টের বাইরে, সুপ্রিম কোর্টের বাইরে যে বসে আছে সেরকম একটা উকিলকে ধরে, তাও তো হয় না। একজন ভালো কাউকে দাঁড় করাবে, কারণ রাজ্য সরকারকে সে রিপ্রেজেন্ট করবে। ভালো মজা। রাজ্য সরকার কপিল সিব্বলকে কেন দাঁড় করাবে এটা একটা প্রশ্ন হতে পারে। রাজ্য সরকার আদালতে কিছু বলবেই না। তো যাই হোক, প্রথমে দীর্ঘক্ষণ যেমনটা বলেছিলাম আগেই, পাত্রাধারে তৈল না তৈলাধারে পাত্র ইত্যাদি নিয়ে বেশ খানিক আলোচনা হলো, এই সময়ের গ্যাপ ইত্যাদি টেকনিক্যালিটিস। তারপর হুবহু কলকাতার মিডিয়ায় যা বলে যাচ্ছে সেগুলো বলা হলো, এবং স্বাভাবিকভাবেই সরকার পক্ষের কথা বললেন কপিল সিব্বল এবং বাকি উকিলরা। ওমা, তাইতে কি গোসা একজন বিপ্লবীর, কপিল নাম নিয়ে এরকম কাজ? মানে উনি আসলে সেই দলে যারা বিচার করে ফেলেছেন, কাজেই উনি খুনিদের বিরুদ্ধে। এদিকে ওধারের উকিল ফিরোজ এডুলজি কদিন আগেই কামদুনি মামলায় অভিযুক্তদের হয়ে লড়তেই পারে, ফাঁসি আটকেছেন বড় উকিল। তো সেসব কথা থাক, মোদ্দা কথায় আসি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ডাক্তারদের কাজে যোগ দিতে আগামীকাল বিকেল 5টার মধ্যে, আর রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে তাদের সুরক্ষার ব্যাপারটা নিশ্চিত করতে। একটা খুব সাধারণ নির্দেশিকা। এর আগেও সুপ্রিম কোর্ট থেকে বেশ কয়েকবার বলেছিলেন, চিফ জাস্টিস নিজে বলেছিলেন যে আপনারা যান, এবারে নির্দেশ দিলেন। এরপরেই মাঠে নেমেছিলেন ওই কৌস্তব বাগচি, যাকে চিফ জাস্টিস বললেন, শুনুন, এটা গলা তোলার জায়গা নয়, আপনি 3 জন বিচারপতির সামনে কথা বলছেন, গ্যালারি গরম করবেন না। মানে বলা হলো থেমে থাক। এবং শেষে জানানো হলো আগামী বুধবার আবার এই শুনানি হবে। জেনে রাখুন, আগামী বুধবার যখন শুনানি হবে, জেনে রাখুন আবার 7 দিন কি 10 দিন কি 15 দিন পরে আবার হবে। এর মধ্যে পুজোর ছুটি পড়বে, তারপরে আবার হবে, তারপরে আবার শীতের ছুটি পড়বে, তারপরে আবার হবে, এটা চলবে। আবার সিবিআই তাদের তদন্তের গতি প্রকৃতি ইত্যাদি আগামী বুধবারে জানাবে। রাজ্য সরকার এর মধ্যে একটা কাগজ জমা দিতে পারেনি, সে কাগজটা তারা ওইখানে দাঁড়িয়ে খুঁজে পাচ্ছিল না। এটা ঘাঁটছে, ওটা ঘাঁটছে, নানান রকম, মানে এক ধরনের ব্যর্থতা যে কাজ করছে সেটা দেখলেই বোঝা যায়। আর স্বাস্থ্যক্ষেত্রে ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য কিছু ব্যবস্থা নেবেন
যেগুলো আগামী বুধবারে সুপ্রিম কোর্টকে জানাতে হবে। যখন চিফ জাস্টিস জিজ্ঞেস করছেন যে কি ব্যবস্থা নিয়েছেন, তখন দেখানো হচ্ছে টাকা স্যাংশন হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু উনি ইন টার্মস, একদম পরিষ্কার টার্মসে যে কি কি হয়েছে জানান, সেটা জানাতে পারেননি রাজ্য সরকার। আগামী শুনানিতে সেটা জানাবে। এসব আগেই বলেছিলাম। ধর্ষণ খুন তো খুব সহজ মামলা নয়, এটা চলবে। এর তিনটে পার্ট। এক, কে বা কারা ধর্ষণ বা খুন করেছে, আর কেউ যদি তাকে আড়াল করে থাকে, আড়াল করার চেষ্টা করে থাকে, তাহলে তারা কারা। এখন এগুলো তদন্ত আর বিচারের সময় নেবে। পরের বিষয়টা হলো ওই আরজি করের দুর্নীতি, আর সেই দুর্নীতির সঙ্গে যদি এই খুনের কোনো সম্পর্ক থাকে সেটাকে বের করা। 3 নম্বর বিষয় হলো মহিলা নির্যাতন, নারী অবমাননা, জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সাম্যের লড়াই। তিনটেই আজ বলতে কাল হয়ে যাবে না। তিনটের জন্যেই দম ধরে লড়তে হবে, আর তিনটেকেই একটা লড়াই ধরে নিয়ে নামলে সবটাই ঘেটে ঘ হয়ে যাবে। কাজেই ধর্ষণ হত্যার বিচার চাই, দুর্নীতির বিচার চাই, আর সমাজে রাষ্ট্রে লিঙ্গ সাম্যের দাবি, মহিলা নির্যাতনের বিরুদ্ধে লড়াই, নারী সমানতার লড়াই একসঙ্গে চালাতে হবে। রাত দখল এক প্রতীকী ব্যাপার, মানববন্ধন তাও একইভাবে এক প্রতীকী ব্যাপার। লাগাতার লড়াইয়ের প্রতিটা দিন রাত দখল হবে এমনটা তো ভাবা ভুল। হ্যাঁ, 6 মাস 1 বছর সময় দিন, আবার পথে নামবো আমরা, আবার পথে নামবেন মানুষ, আবার বৃত্তকে বড় করব। মনে রাখুন এই 8 তারিখ, মনে রাখুন এই 8 তারিখ, যে 8 তারিখে রাত্রিবেলা কেটে 9 তারিখে তিলোত্তমা মারা গেছিলেন। আবার আমরা সেই রাত্রিরে জাগবো, বিচার পেলেও এই রাতটা জেগে মানুষকে জানাবো যে আমরা লিঙ্গ সাম্যের লড়াইটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। আরও মানুষ আসুক আমাদের সঙ্গে, আরও মানুষ সমানতার কথায় বলুন, সবাই মিলে বলুন, একসঙ্গে বলুন, বৈষম্যের বিরুদ্ধে কথা বলুন, শিক্ষার আরও প্রসারের কথা বলুন, এবং তারই মাঝে আমরা বাঁচতে ভুলে যাব, সেটাই বা কেমন কথা। এই লড়াই চলবে, ধর্ষণ খুনের বিরুদ্ধে তদন্ত চলবে, মামলা চলবে, তাই বলে বাঁচতে ভুলে যাব। একটা নাটকের কথা মনে পড়ে গেল, পিরান্দেলোর লেখা নাটক। সেই নাটকের সূত্রপাত এক শোকাহতা রমণীর বিলাপে। মেয়েটি কাঁদছে, তার হবু বরের মৃত্যু তাকে আকুল করেছে। সে এক শিল্পীর কাছে এসেছে, তাকে বলছে একটা স্মারক তৈরি করে দিতে, একটা ভাস্কর্য তৈরি করে দিন। কফিন থেকে একটা হাত এসে আমার হাত ধরছে, বা প্রতীকী এক গোলাপ ফুল ধরছে, এরকম একটা ভাস্কর্য। আর এক শিল্পী তখন ওখানে বসেছিলেন, তিনি হো হো করে হাসছেন কারণ তিনি মনে করেন জীবন কখনো মৃত্যুর সঙ্গে ঘর করে না। কিন্তু তার ব্যঙ্গকে অগ্রাহ্য করেই আর এক শিল্পী সেই ভাস্কর্য তৈরি করা শুরু করলেন। প্রতিদিন সেই শিল্পী আসেন এবং সেই শোকাহতা রমণীর সঙ্গে তার খানিক কথা হয়। তিনি তার প্রেমিকের কথা, হবু বরের কথা শোনেন, বলেন। তারপর তাদের কথা আরও বাড়ে, পরিধি আরও বাড়তে থাকে। একটা সময়ে তাদের হাসি শোনা যায় সেই দুজনের কলরব, শোনা যায় তাদের গান, পড়ে থাকে সেই ভাস্কর্য। হ্যাঁ, এইভাবেই জীবনকে খুঁজে নেয়। জীবন মৃত্যুর সঙ্গে বেশি দিন ঘর করতে পারে না। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু সেই জন্যেই বড় জোর 1 বছর বলেছিলেন নাজিম হেকমত। কে শোকাহত নয়? এক তরুণের কত স্বপ্ন, জীবনের কত উল্লাস হঠাৎ থেমে গেছে। কার ব্যথা হবে না? যার হবে না সে তো ক্রিমিনাল। কিন্তু সেই ব্যথার সঙ্গেই জীবনযাপন হয় নাকি? সম্ভব নাকি? সামনে উৎসব, হ্যাঁ ম্লান হবে, মনে পড়বেই তার কথা। সেই উৎসবের মধ্যেও কোথাও হোক না প্রতিবাদ, জ্বলুক আগুন ধিকি ধিকি করে, আবার শুল্কে নেব। কিন্তু তাই বলে উৎসব বাতিল, এ বড় মূঢ় প্রস্তাব। আমি জন্ম নাস্তিক, আমার পুজো নেই, উৎসব আছে, মহালয়া আছে, শিউলি ফুল আছে, জিলিপি গজা আছে, পুজোর খাওয়া দাওয়া আছে, বেড়ানো আছে, রাজ্যের বেশিরভাগ মানুষেরই আছে। আসুন উৎসবের আলো জ্বালি। এটা না ভুলেই যে তিলোত্তমা বিচার পায়নি, এখনো উৎসবের আঙিনায় নামি। এটা না ভুলেই যে তার জন্য দোষী প্রত্যেককে শাস্তি দিতে বাধ্য করব আমরা। হ্যাঁ, উৎসবে ফিরতেই হবে। জীবনকে খুঁজে নেবেই। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।